মেয়েটিকে কেন সবসময় একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যেই থাকতে হতো? অন্যদিকে সেই রাতে মেয়েটির সাথে কি ঘটেছিল, আর সেই রাতের পর থেকেই কেনই বা সেই ছেলেটির সাথে একের পর এক রহস্যময় সব ঘটনা ঘটে যাচ্ছিল? তো কি ছিল এই সব কিছুর পেছনে? ভৌতিক কোনো ঘটনা নাকি অন্য কিছু? সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 28 ডিগ্রি সেলসিয়াস। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই কার্তিককে দেখানো হয়, যে আহত অবস্থায় একটি চেয়ারের সাথে বাঁধা ছিল। কার্তিককে দেখে বোঝা যাচ্ছিল সে প্রচণ্ড রেগে আছে আর নিজের হাতের বাঁধন খোলার চেষ্টা করছে। আর কার্তিক সামনের দিকে তাকিয়েছিল, তার সামনে কেউ একজন দাঁড়িয়েছিল। কিছুক্ষণ চেষ্টার পরে কার্তিক তার হাতের বাঁধন খুলে ফেলে এবং দৌড়ে সামনের লোকটাকে মারার চেষ্টা করে। ঠিক তখনই কার্তিকের পেটে চাকু ঢুকিয়ে দেয়। কার্তিক শুধু তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর সিন এখানেই কাট হয়ে যায়। সকালবেলাতেই দেখা যায় কার্তিকের বাড়িতে পুলিশ চলে আসে, আর কার্তিককে সেখানে আহত অবস্থায় থেকে পুলিশ হসপিটালে নিয়ে যায়। পুলিশ অফিসার বালাকৃষ্ণা কার্তিকের বাড়িটা পুরোপুরি সার্চ করে দেখে, আর তখনই একটা সময় কার্তিকের বেডরুমে সে কার্তিকের একটি ডায়েরি দেখতে পায়। বালাকৃষ্ণা সেটা পড়তে শুরু করে। ঘটনা চলে যায় 2013 সালে। এরপরে মেডিকেল স্টুডেন্ট অঞ্জলিকে দেখানো হয়, যে বাসের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। অন্যদিকে কার্তিককেও সেই দিক দিয়ে বাইক নিয়ে যেতে দেখা যাচ্ছিল। তখনই কার্তিকের বাইকের তেল শেষ হয়ে যায়। তখনই সামনে থেকে একটা অটো আসতে দেখে। কার্তিক সেটা থামানোর চেষ্টা করে, কিন্তু সেই অটোটা না থেমে দেখা যায় কার্তিকের পাশ কাটিয়ে চলে যায়। কার্তিক পেছনেই তাকাতে দেখতে পায় সেই অটোটা কার্তিকের কাছে না থেমে সামনে দাঁড়িয়ে থাকা অঞ্জলির কাছে যেয়ে থামে। আর এতে কার্তিক রেগে যায়, বলে আমি প্রথমে রাইট চেয়েছিলাম। তখনই কার্তিক পেছনে দেখতে পায় একজন দুধওয়ালা তার বাইক নিয়ে যাচ্ছিল। কার্তিক সাথে সাথে সেই বাইকে উঠে পড়ে এবং সেটা চালাতে শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পরেই দেখা যায় অঞ্জলির ওড়নাটা উড়ে এসে কার্তিকের মুখে পড়ে যায়, যার ফলে কার্তিক নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই পড়ে যায়, আর এতে করে দুধওয়ালার দুধ পড়ে যায়। অঞ্জলি এটা দেখার পরে অটো থামিয়ে কার্তিকের কাছে চলে আসে এবং তাকে সরি বলে, কিন্তু কার্তিক রেগে গিয়ে বলে, আপনার সরি বলাতে এই লোকটার দুধগুলো ফিরে আসবে না, আপনি জরিমানা দিন 6000 টাকা। অঞ্জলি বিপদে পড়ে যায়, কারণ তার কাছে এত টাকা ক্যাশ ছিল না। অঞ্জলি কার্তিককে বলে তার কাছে এত টাকা ক্যাশ নেই, সে পরে দিয়ে দেবে। কার্তিকও অবশেষে অঞ্জলিকে যেতে দেয়। এর পরদিন অঞ্জলি যখন কলেজে আসে, সে তখন কার্তিককে দেখতে পায় আর বলে, আপনাকে তো আমি বলেছি টাকা দিয়ে দেব, এখন আমার কাছে নেই। কার্তিক তখন বলে সে তার কাছে টাকা চাইতে আসেনি, আসলে সেও এই মেডিকেল কলেজেই পড়ে। তখন অঞ্জলি নিজের ভুলটা বুঝতে পারে। এছাড়া কার্তিক আর অঞ্জলি এটাও জানতে পারে তারা দুজনেই সেম ইয়ারেই পড়ে। আর ধীরে ধীরে কার্তিক অঞ্জলির প্রতি দুর্বল হয়ে যায়। সে বুঝতে পারে সে অঞ্জলিকে ভালোবেসে ফেলেছে, আর অঞ্জলিও কার্তিকের প্রেমে পড়ে যায়। তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসে, আর এভাবেই দেখতে দেখতে 2 বছর কেটে যায়। কার্তিক যখন একদিন তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল, তখনই অঞ্জলি তাকে কল করে এবং তার এক ফ্রেন্ডের ব্যাপারে বলে। তার ফ্রেন্ডকে কার্তিকের এক কাজিন ডিস্টার্ব করছে। এসব কিছু শোনার পরে কার্তিক চলে যায় তার কাজিনের সাথে কথা বলার জন্য, আর বলে, মেয়েটি যেহেতু তোমাকে পছন্দ করে না এবং তোমাকে না করে দিয়েছে, তাহলে তুমি কেন ওকে বিরক্ত করছো? কিন্তু ছেলেটি কার্তিকের কোনো কথাই শোনে না। এরপরে কার্তিক একটু রেগে যেয়ে তার সাথে কথা বলে। সেখানে ছেলেটির কিছু বন্ধু ছিল। ছেলেটিও রেগে গিয়ে কার্তিককে মারতে শুরু করে। কার্তিকও সেখানে থাকা সবগুলোকে ধোলাই করে তাদের শিক্ষা দিয়ে দেয়, যার ফলে পুলিশ সেখানে চলে আসে আর কার্তিককে ধরে নিয়ে যায়। আর এটা যখন সেই কলেজের এইচওডি জানতে পারে, সে থানায় চলে আসে এবং সেই পুলিশ অফিসারের সাথে কথা বলে কার্তিককে বেল দিয়ে দেয়। এরপরে সেই এইচওডি কার্তিককে তার কাছে ডেকে নেয়। সে কার্তিককে বলে, তুমি একজন ডক্টর হতে চলেছ, তোমার ভেতরে কিছু ডিসেন্সি থাকা দরকার, তোমার কিছু ডিসেন্সি মেনটেন করা দরকার, এভাবে মারামারি করে বেড়ানোটা তোমার শোভা পায় না। কার্তিক বলে, কে বলেছে ডক্টররা কখনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না? প্রয়োজন হলে ডক্টররা চাকু দিয়ে সিজারি করতে পারে, আবার প্রয়োজন হলে সেই চাকু দিয়ে অন্যায়ের প্রতিবাদও করতে পারে। ওদের শিক্ষা দেওয়াটা জরুরি ছিল। এইচওডি রেগে যায় আর বলে, তুমি এই কলেজে আর মাত্র 2 মাস আছো, এই 2 মাসে তুমি আমাকে আর তোমার মুখ দেখাবে না, চলে যাও এখান থেকে। এরপরেই কার্তিক যখন অঞ্জলির সাথে দেখা করে, অঞ্জলিও তাকে বকাঝকা করে আর কার্তিককে বলে, আমি তোমাকে সেখানে পাঠিয়েছিলাম সমস্যার সমাধান করার জন্য, তোমাকে সেখানে যে সমস্যা বাড়াতে বলিনি, তুমি সেখানে যে উল্টো সেটাই করেছো, সমস্যা বাড়িয়ে রেখে চলে এসেছো। ওদের মধ্যে কারো যদি কিছু হয়ে যেত তাহলে তোমার কি হতো, তোমার ক্যারিয়ারের কি হতো? তুমি কি একবারও আমাদের কথা ভেবেছো? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো?
কার্তিকও কথা শুনিয়ে দেয়, বলে সে ছেলেগুলো আমাকে মারতে এসেছিল, আমি কি সেখানে চুপচাপ মার খেতাম? আর অন্যায় দেখলে আমি প্রতিবাদ করবই। আর এভাবে কার্তিক আর অঞ্জলির মধ্যে সেখানে প্রচণ্ড ঝগড়া লেগে যায়। আর এরপরেই দেখা যায় কয়েকদিন পরে কলেজ ছুটি হয়ে যায়। ছুটিতে অঞ্জলি তার বাড়িতে চলে আসে। রাতের বেলা যখন অঞ্জলি তার বাবার সাথে বসে ডিনার করছিল, অঞ্জলির বাবা তাকে বলে, কিছুদিন পরেই তো তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে, তুমি এখন বিয়েটা করে নাও। অঞ্জলি এটা বুঝে যায় যে এটা একটা সুযোগ। সে কার্তিকের কথা বলে যে সে কার্তিককে ভালোবাসে আর কার্তিক অনাথ। অনাথের কথা শুনতেই অঞ্জলির বাবা রেগে যায় আর বলে, বিয়েটা হয় এক খানদানের সাথে অন্য এক খানদানের, যেখানে সেই ছেলেটার বংশের কোনো পরিচয়ই নেই, তার সাথে তুমি বিয়ের কথা ভাবলে কি করে? আমরা এটা কখনোই মেনে নেব না। এখন তোমার কাছে দুইটা পথ খোলা রয়েছে, তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় ওই ছেলেকে, না হয় আমাদেরকে। অঞ্জলি অবশেষে কার্তিককে বেছে নেয়। অঞ্জলি তার বাবা মাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে যদি কাউকে বিয়ে করে তাহলে কার্তিককে বিয়ে করবে। আর এভাবেই অঞ্জলি পরদিনই রাগ করে তার বাড়ি থেকে শহরে চলে আসে। অঞ্জলি শহরে আসার পরেই দেখা যায় সেই শহরের আবহাওয়া অনেক খারাপ হতে শুরু করে, অর্থাৎ ঝড় শুরু হয় চারদিকে। অন্যদিকে অঞ্জলি সেখানে বসে বসেই তার বাবা মায়ের কথা ভাবছিল। অঞ্জলি আসলে কি করবে বুঝতে পারছিল না, কারণ সে তার বাবা মাকেও ভালোবাসে, আবার কার্তিককেও ভালোবাসে। আর এই জন্য তার বাবা মা আর কার্তিককে বেছে নেওয়ার মধ্যে সে কনফিউজড হয়ে যায়, সে বুঝতে পারে না কি করবে। আর তখনই হঠাৎ করেই অঞ্জলি সেখানে অজ্ঞান হয়ে যায়। অঞ্জলিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কার্তিকের কলেজের এইচওডি অনেক বড় একজন ডক্টর ছিল। সে অঞ্জলির কিছু টেস্ট করায়, সেখান থেকে সে কিছু জটিলতা দেখতে পায়। এরপরে সে অঞ্জলিকে আরও বেশ কিছু টেস্ট করায়, যেখান থেকে সে কিছু একটা দেখতে পায়। এইচওডি কার্তিককে বলে, ব্রেন ইনজুরি দুই ধরনের হয়, যখন কেউ অ্যাক্সিডেন্ট করে আর তখন তার ব্রেনে আঘাত লাগে। আরেকভাবে হয় সেটা হচ্ছে যখন সে অনেক বেশি টেনশন করে বা অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকে। অঞ্জলির ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। কোনো একটা কারণে অঞ্জলি হয়তো বেশি স্ট্রেস নিয়ে ফেলেছিল, যার ফলে অঞ্জলির ব্রেন ইনজুরি হয়েছে। আমি অনেক ধরনের ব্রেন ইনজুরির কেস দেখেছি, কিন্তু অঞ্জলিটা একেবারে সম্পূর্ণ আলাদা। কারণটা হচ্ছে অঞ্জলি যদি এক কাপ গরম কফি খায় তাহলে সে অনেক বেশি গরম হয়ে যাবে মাত্র 30 মিনিটের মধ্যেই। আবার যদি অঞ্জলি ঠান্ডাতে থাকে তারপরও কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে। এটা শুনে কার্তিক বলে, এটা কি করে সম্ভব? তাহলে অঞ্জলিকে বাঁচানোর উপায়টা কি? তখন এইচওডি বলে, একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে অঞ্জলিকে একটা নর্মাল স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। অন্য কথায় বলতে গেলে অঞ্জলি একেবারে একটা কাচের পুতুলের মতো, তাকে সেভাবেই রাখতে হবে। একটু এদিক সেদিক হলেই কাচের পুতুলটা পড়ে যেমন ভেঙে যাবে, তেমনি অঞ্জলির লাইফটাও রিস্কে চলে যেতে পারে। তাই সে এইচওডি কার্তিককে পরামর্শ দেয় অঞ্জলিকে সবসময় 28 ডিগ্রির আশেপাশে তাপমাত্রাতে রাখার জন্য। কার্তিক এরপরেই অঞ্জলির সাথে দেখা করতে আসে। আর সেখানে অঞ্জলির বাড়িতে কি কি হয়েছে সেটা কার্তিক জানতে পারে অঞ্জলির কাছ থেকে। আসলে কার্তিকই চাইতো অঞ্জলি যেন তার পরিবারের কাছে কার্তিকের কথা বলে, কারণ কার্তিক সবসময় একটা সুন্দর ফ্যামিলি চাইতো, কারণ সে অনাথ ছিল। আর এই জন্য সে চেয়েছিল অঞ্জলির বাবা মাকে সে নিজের বাবা মা হিসেবে জানবে। এরপরে হসপিটালে কার্তিক অঞ্জলির অনেক সেবা করে, আর অঞ্জলিও ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। আর সুস্থ হওয়ার পরে হঠাৎ করে একদিন অঞ্জলিকে কার্তিক বিয়ে করার জন্য নিয়ে যায়, আর সেখানে রেজিস্ট্রার অফিসে তারা বিয়ে করে নেয়। আর এই বিয়েতে অঞ্জলি অনেক খুশি ছিল। আর যখন বাসর রাতের সময় আসে তখন কার্তিকের আবারও তার এইচওডির কথা মনে পড়ে যে অঞ্জলিকে কোনোভাবেই স্ট্রেস দেওয়া যাবে না। আর এই জন্য সেই বাসর রাতে তারা সবাই মিলে একসাথে থাকে, যাতে করে অঞ্জলির তেমন কিছু না হয়ে যায়। এরপরে সে এইচওডি কার্তিকে একদিন ডেকে নেয় আর বলে, তোমাদের জন্য একটা খুশির খবর রয়েছে, অঞ্জলির রোগটা সারানো যেতে পারে। জর্জিয়াতে আমার এক বন্ধু রয়েছে, সে ব্রেন নিয়ে অনেক রিসার্চ করেছে। আমি তাকে অঞ্জলির রিপোর্টগুলো পাঠিয়েছিলাম, আর অঞ্জলির রিপোর্টগুলো ভালো করে দেখার পরে সে আমাকে বলেছে অঞ্জলি স্বাভাবিক মানুষের মতোই বসবাস করতে পারে, অর্থাৎ তার ব্রেন ইনজুরিটা ঠিক হয়ে যেতে পারে। তাই তুমি জর্জিয়াতে অঞ্জলিকে নিয়ে খুব তাড়াতাড়ি চলে যাও। কার্তিক এতে খুব খুশি হয়। এরপরে কার্তিক অঞ্জলিকে নিয়ে জর্জিয়ায় চলে আসে, আর সেখানে আগে থেকেই কার্তিকের এক পরিচিত বন্ধু ছিল, সেই কার্তিক আর অঞ্জলির থাকার ব্যবস্থা করে দেয়। সেখানে আসার পরদিনই কার্তিক অঞ্জলিকে বলে, আমি আমার বন্ধু অমরের সাথে ডক্টরের সাথে কথা বলতে যাচ্ছি, আমাদের প্রতিবেশী তামিলনাড়ুর, তুমি তাদের সাথে কথা বলতে পারো, তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারো, এতে তোমার ভালো লাগবে। কার্তিকের কথা মতোই কার্তিক হসপিটালে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই অঞ্জলি তার প্রতিবেশীর বাড়িতে চলে আসে এবং সেখানের এক আন্টির সাথে সে গল্প করতে শুরু করে, ভাব জমাতে শুরু করে। সেই পরিবারে আঙ্কেল আন্টি এবং তাদের এক মেয়ে ছিল।
এদিকে হসপিটালে কার্তিক আর ওমরকে দেখা যায়। সেই ডক্টর কার্তিককে বলে, অঞ্জলির রিপোর্টগুলো আমি দেখেছি, আপনার এইচওডি আমার সাথে কথা বলেছে, আপনি টেনশন করবেন না, অঞ্জলি পুরোপুরি ভালো হয়ে যাবে। আমরা অঞ্জলির চিকিৎসার ব্যবস্থা করছি, আর ততদিন আপনি অঞ্জলিকে স্বাভাবিক তাপমাত্রায় রাখার চেষ্টা করবেন, অর্থাৎ 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর এভাবেই ডক্টর কার্তিককে ভালো খবর শোনায়, যাতে কার্তিক অনেক খুশি হয়ে যায়। এদিকে রাতের বেলা কার্তিক আর অঞ্জলিকে তাদের প্রতিবেশী তাদের বাড়িতে ডিনারের জন্য ডাকে। তারা সেখানে ডিনার করার সময় গল্পগুজব করে অবশেষে বাড়িতে ফেরে। বাড়ি ফেরার পরে অঞ্জলি কার্তিককে বলে, কার্তিক, আজকে যখন আমি সেই পাশের বাসায় আন্টির সাথে কথা বলছিলাম, আর আমি যখন বলছিলাম যে আমরা এই বাসায় উঠেছি, এটা শুনে সে চমকে গিয়েছিল। কার্তিক তখন অঞ্জলিকে বকা দেয় আর বলে, তুমি উল্টাপাল্টা জিনিস নিয়ে শুধু শুধু টেনশন করো, ছোটখাটো বিষয় নিয়ে এত ওভার থিঙ্কিং করা একদমই ভালো নয়। এছাড়া ডক্টর বলেছে তোমাকে চিন্তা করতে না, তোমাকে সবসময় ঠান্ডা মাথায় থাকার জন্য। এছাড়া কালকে তোমাকে ডক্টরের কাছে যেতে হবে টেস্টের জন্য, তাই তুমি চুপচাপ শুয়ে থাকো। পরদিনই কার্তিক আর অঞ্জলি হসপিটালে চলে আসে, আর সেখানে অঞ্জলির অনেকগুলো টেস্ট করানো হয়। টেস্টগুলো শেষে ডক্টর যখন টেস্ট রিপোর্টগুলো দেখে তখন সে খুশি হয়ে যায়, আর কার্তিককে বলে, আমি যেমনটা ভেবেছিলাম ঠিক ওইভাবেই অঞ্জলিকে ট্রিটমেন্ট করলে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, রিপোর্টগুলো ঠিকঠাকই আছে। অঞ্জলির চিকিৎসার অ্যারেঞ্জমেন্ট করতে কিছুদিন সময় লাগবে, কারণ এখনও অঞ্জলির উপরে আমি আরও বেশ কিছু টেস্ট করব। কার্তিক বলে, ঠিক আছে। তখন সেই ডক্টর তাদের প্রস্তাব দেয়, যেহেতু অঞ্জলির চিকিৎসা করতে বেশ কিছুদিন সময় লাগবে, তাই ততদিনে তারা দুজনেই ডক্টর, এই হসপিটালেই তারা কাজ করতে পারে। এরপরে অঞ্জলির চিকিৎসা হয়ে গেলে দেশে গেলে তারা যার যার মতো করে ক্লিনিক খুলতে পারে। আইডিয়াটা ভালো লাগে কার্তিক এবং অঞ্জলির, আর সেই জন্য সেই হসপিটালেই তারা কাজ শুরু করে দেয়। আর এভাবেই তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন রাতে হঠাৎ করেই যখন অঞ্জলি ঘুম থেকে উঠে রান্নাঘরে যায় পানি খাওয়ার জন্য, সেই রান্নাঘরে একটা বিড়ালকে দেখে অঞ্জলি অনেক ভয় পেয়ে যায়, সে চিৎকার করতে থাকে। তখনই কার্তিক সেখানে আসে আর অঞ্জলিকে শান্ত করার চেষ্টা করে। কার্তিক অঞ্জলিকে বলে, তুমি ছোট থেকে ছোট বিষয়গুলো নিয়ে এত ওভারথিঙ্কিং কেন করো, এত ভয় কেন পাও, আমি তো তোমার জন্য আছি। পরদিন যখন কার্তিক হসপিটালে আসে, সেই দিনটা কার্তিকের জন্য অনেক স্পেশাল ছিল, কারণ সেই দিন সেই হসপিটালে কার্তিকের প্রথম অপারেশন। আর দেখা যায় কিছুক্ষণ পরে কার্তিক সেই অপারেশনটা সফলভাবে করেও ফেলে। আর এই জন্য সেই হসপিটালের আরও একজন ডক্টর সামিরা কার্তিকের কাছ থেকে ট্রিট চায়, কিন্তু কার্তিক বলে আজকে সে ট্রিট দিতে পারবে না, বাড়িতে অঞ্জলি একা রয়েছে, তাকে বাড়ি ফিরতে হবে। সামিরা বলে, ঠিক আছে, আমিও বাড়ি ফিরবো, চলো তোমাকে নামিয়ে দেই। কার্তিক রাজি হয়ে যায়, সামিরা তাকে বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে যায়। বাড়িতে আসার পরে কার্তিক অঞ্জলিকে একটা দুঃসংবাদ দেয়। কার্তিক বলে, হসপিটালের ডিউটিতে তার নাইট শিফট পড়েছে, আর এখন তাদের দুজনকে আলাদা থাকতে হবে। অর্থাৎ অঞ্জলির ডিউটি ছিল ডে শিফটে আর কার্তিকেরটা নাইট শিফটে, যার ফলে তাদের দুজনের দেখা হওয়াটা প্রায় বন্ধই হয়ে যাবে। কিন্তু অঞ্জলি কার্তিককে শান্ত করে আর বলে, তুমি টেনশন করো না, আমি নিজে সামলে রাখতে পারবো। পরদিন থেকেই দুজনের 2 টাইমের ডিউটি শুরু হয়, যার ফলে তাদের দেখা সাক্ষাৎ একেবারেই কমে যায়। আর এতে করে যদিও তাদের মধ্যে দূরত্ব একটু বেড়ে যায়, কিন্তু তারপরও দুজনেই খুশি ছিল। আর তারা উইকেন্ডে একে অপরকে সারাদিন সময় দিত। আর এভাবেই এক উইকেন্ডে অঞ্জলি খাবার বানাচ্ছিল। অঞ্জলি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা টমেটো কাটতে থাকে, কিন্তু সেই টমেটোটা একটু বেশি ঠান্ডা ছিল, যার ফলে হঠাৎ করেই অঞ্জলি অজ্ঞান হয়ে যায়। এদিকে কার্তিক বাইরে থেকে বাড়ি ফিরে এবং অঞ্জলিকে ডাকে আর বলে, প্লিজ আমাকে একটা কফি বানিয়ে দাও। কিন্তু অঞ্জলির কোনো সাড়া শব্দ না পেয়ে কার্তিক যখন ভেতরে যায়, সে দেখতে পায় অঞ্জলি অজ্ঞান হয়ে পড়ে আছে। কার্তিক দৌড়ে অঞ্জলির কাছে চলে যায় আর দেখতে পায় অঞ্জলির শরীর স্বাভাবিকের চাইতে অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, যার ফলে তাড়াতাড়ি অঞ্জলিকে সে বিছানায় নিয়ে আসে এবং তাকে উষ্ণতা দেওয়ার চেষ্টা করে, যার ফলে একটা সময় অঞ্জলির জ্ঞান ফেরে আর সেখানে তারা ঘনিষ্ঠ হয়ে যায়। এর কয়েকদিন পরে কার্তিকের 2 জন বেস্ট ফ্রেন্ড ইন্ডিয়া থেকে ডাক্তারি পাশ করে জর্জিয়াতে কার্তিকের কাছে চলে আসে। কার্তিক তাদের 2 জনকে দেখার পরে অবাক হয়ে যায় আর বলে, তোমরা 2 জন পরীক্ষায় পাশ করলে কি করে? কারণ তারা একেবারে পড়ালেখায় মনোযোগী ছিল না, পরীক্ষায় নকল করে পাশ করতে চাইতো। তারা বলে তারা কোনো রকমে পাশ করে গেছে আর এখন এখানে একটা কাজ চায়। কার্তিকও সেই হসপিটালে তাদের 2 জনকেই ছোটখাটো একটা চাকরি দিয়ে দেয়। এর কয়েকদিন পরে কার্তিক কল করে অঞ্জলিকে আর বলে, হসপিটালে খুবই একটা রেয়ার কেস এসেছে, 2টা টুইনেরই মাথা একসাথে জোড়া লাগানো, অপারেশনের মাধ্যমে তাদের মাথা আলাদা করতে হবে আর এতে করে অনেক সময় লেগে যাবে।
এই অপারেশনটা অনেক লম্বা হবে, প্রায় 13 ঘন্টা লেগে যাবে। এটা শুনে অঞ্জলি বলে, তুমি আমার টেনশন করো না, আমি নিজেকে সেভ রাখতে পারবো, তুমি অপারেশনে মনোযোগ দাও। যদিও এই অপারেশনটা কার্তিক করবে না, কিন্তু অপারেশন থিয়েটারে কার্তিককে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে হবে, আর এই জন্যই কার্তিকের টেনশন হচ্ছিল। কিন্তু অঞ্জলি তাকে শান্ত করে। আর এটা তোমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। অঞ্জলি বলে, আমরা যদি এখন পরিশ্রম না করি তাহলে কখন করব। এরপরে হসপিটালে দেখানো হয়, যেখানে অনেক বড় বড় ডক্টররা কয়েকজন জুনিয়র ডক্টরকে ডেকে একটা মিটিং ফিক্সড করছিল। আর মিটিংয়ে সেই অপারেশনটা নিয়ে কথা বলছিল, কারণ এটা একটা রেয়ারেস্ট কেস, আর এটাই তাদের প্রথম কেস হতে চলেছে এরকম। তাই এই অপারেশনটা যাতে কোনোভাবেই অসফল না হয় তাই তারা চেষ্টা করছে। অবশেষে সেই অপারেশনটা শুরু হয় এবং দীর্ঘ পরিশ্রমের পরে সেই অপারেশনটা সফল হয়। আর এই জন্য কার্তিকের বন্ধুরাও অনেক খুশি হয় এবং কার্তিককে বলে ট্রিট দেওয়ার জন্য। কার্তিকও রাজি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে ওই সময়টাতে শহরের অবস্থা খারাপ হয়ে যায়, আবহাওয়া খারাপ হতে শুরু করে। তখনই কার্তিকের মনে পড়ে অঞ্জলি বাড়িতে একা রয়েছে, আর সাথে সাথে সেখান থেকে সে অঞ্জলির কাছে আসতে শুরু করে। এর মাঝে রাস্তায় আসার সময় কার্তিক অঞ্জলিকে কল করছিল, কিন্তু অঞ্জলি কোনোভাবেই তার কলটা রিসিভ করছিল না। কার্তিক বাড়িতে আসার পরে দেখতে পায় অঞ্জলি ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে রয়েছে। যখনই কার্তিক অঞ্জলিকে বলে, দুঃখিত আমার আসতে লেট হয়ে গেল, আর অঞ্জলিকে যখনই সে স্পর্শ করে অঞ্জলি সেখানেই পড়ে যায়। কার্তিক বুঝতে পারে অঞ্জলি অনেকক্ষণ আগেই মারা গেছে লো টেম্পারেচারের কারণে। এরপরে ঘটনা প্রেজেন্টে চলে আসে। অফিসার বালাকৃষ্ণা এতক্ষণ কার্তিকের এই ডায়েরিটা পড়ছিল, কিন্তু এর আগে আর কোনো কিছু লেখা ছিল না, ডায়েরির পাতাগুলো খালি ছিল। আর এই জন্য বালাকৃষ্ণা চলে আসে হসপিটালে এবং বালাকৃষ্ণা কার্তিককে জিজ্ঞেস করে এরপরে কি হয়েছিল। কার্তিকও বলতে শুরু করে। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। কার্তিক তার ভালোবাসার একমাত্র মানুষকে হারিয়ে একেবারেই ভেঙে পড়ছিল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সে সেখানে চুপচাপ বসেছিল। কিছুক্ষণ পরে যখন কার্তিকের বন্ধুরাও সেখানে চলে আসে, তারা অঞ্জলির এই অবস্থা দেখে আঁতকে ওঠে। তারা কার্তিককে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কার্তিক ভেতরে ভেতরে একেবারেই ভেঙে পড়েছিল। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে অঞ্জলি তার জীবনে আর নেই। কার্তিকের বন্ধুরাই অঞ্জলির শেষক্রিয়া করে। এছাড়া তারা সবসময় ছায়ার মতো কার্তিকের সাথেই থেকে যায়, যেন কোনোভাবেই অঞ্জলির শোকে কার্তিক কোনো কিছু উল্টাপাল্টা করে না বসে। তারা তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করে, হাসি খুশিতে রাখার চেষ্টা করে, কিন্তু যাকে সে এত ভালোবাসত তাকে হঠাৎ করে এভাবে হারিয়ে কেউ কি এত সহজেই স্বাভাবিক হতে পারে? কার্তিকও সেটা হতে পারছিল না। সে ভেতরে ভেতরে একেবারে শেষ হয়ে যাচ্ছিল। কার্তিক অঞ্জলিকে ভোলার জন্য সারাদিন মদ খেত, আর নিজেকে সে অপরাধী ভাবত, কারণ অঞ্জলির মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করছে। কার্তিক যদি সেই সময় অঞ্জলির পাশে থাকত, অঞ্জলি আজকে জীবিত থাকত, আর এই জন্য সে নিজেকে শাস্তি দেওয়ার জন্য সবসময় মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকত। কার্তিকের এই অবস্থা দেখে কার্তিকের দুই বন্ধু হতাশ হয়ে পড়ে। এরপরে হার্ষা মাতাল কার্তিককে ডেকে তোলে। হার্ষা কার্তিককে বলে, ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছিল, আর এরপরে আমার মাই আমাকে লালন পালন করেছে। তখন আমি ছোটই ছিলাম, কিন্তু হঠাৎ করে একদিন মা অনেক অসুস্থ হয়ে পড়ে। আমার মামা আমার মাকে নিয়ে অনেক হসপিটালের কাছে গিয়েছে, অনেক ডক্টর দেখিয়েছে, কিন্তু তারপরও আমার মাকে সে বাঁচাতে পারেনি। তখন আমি ছোট ছিলাম, বুঝতেই পারছিলাম না মায়ের কি হয়েছে। এরপরে যখন বুঝতে শিখলাম তখন জানতে পারলাম যে আমার মা মারা গেছে, এই দুনিয়াতে সে আর নেই। আমার মা সবসময় চাইতো যেন আমি একজন ডক্টর হই, আর ডক্টর হয়ে মানুষের সেবা করি। আমার মাও চিকিৎসার অভাবে মারা গিয়েছিল, আর সেই থেকে আমি চেয়েছিলাম সবসময় যে আমি একজন ডক্টর হব। আর আজকে ডক্টর হওয়ার পরে আমি সবসময় আমার মাকে মনে করি, রোগীদের চিকিৎসা করি। আমি মনে করি সবসময় আমার মা আমার পাশে রয়েছে, কারণ আমার মা এটাই চাইতো। অঞ্জলির কথা মনে করে তুমি তোমার কাজটা করে যাও, দেখবে অঞ্জলিও কোনো না কোনো ভাবে তোমার পাশে থাকবে। তখন কার্তিক বুঝতে পারে, কার্তিকও সিদ্ধান্ত নেয় সে লাইফে মুভ অন করবে এবং অঞ্জলির স্মৃতি নিয়ে সে সারাটা জীবন বেঁচে থাকবে। কিন্তু তারপরও সে রোগীদের সেবা করবে, আর সেটা সে অঞ্জলির জন্যই করবে। হার্ষা তাকে বুঝিয়েছিল যে কার্তিক যদি খুশি থাকে তাহলে অঞ্জলিও খুশি থাকবে, আর এই জন্য কার্তিক নিজেকে কাজে ব্যস্ত করে রাখে আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে। এরপরে যখন একদিন হসপিটাল থেকে কার্তিক বাড়িতে ফেরে, সে দেখতে পায় একটি স্টিকি নোট রাখা আছে সেখানে। আসলে যখন কার্তিকের নাইট ডিউটি ছিল, অঞ্জলি বাসায় থাকতো, তখন তাদের মধ্যে দেখা সাক্ষাৎ অনেক কম হতো, আর এই জন্য যোগাযোগের জন্য অঞ্জলির যদি কার্তিককে কিছু বলার থাকতো, এই ছোট ছোট স্টিকি নোটগুলোতে সে সেটা লিখে দিয়ে যেত।
ঠিক তেমনই একটি স্টিকি নোট কার্তিক আজকে দেখতে পায়। সেখানে লেখা ছিল, কার্তিক তুমি কেমন আছো। এটা দেখে কার্তিক একটু অবাক হয়ে যায়, আর সাথে সাথে সে অঞ্জলির হ্যান্ডরাইটিংয়ের সাথে সেই হ্যান্ডরাইটিংটা ম্যাচ করতে থাকে। আর ম্যাচ করার পরে কার্তিক হতবাক হয়ে যায়, কারণ সেই লেখাটা একেবারে হুবহু অঞ্জলির ছিল। এরপরে একদিন রাতে কার্তিকের হঠাৎ করেই ঘুম ভেঙে যায়, কারণ তার নাকে অঞ্জলি যে পারফিউমটা ব্যবহার করত সেটার স্মেল আসছিল। এতে কার্তিক একটু অবাক হয়ে যায়, কারণ অঞ্জলি মারা যাবার আগে সেই পারফিউমটা সেও কখনো ব্যবহার করেনি, তাহলে সেটার স্মেল কোত্থেকে আসলো। এরপরে সে ঘুম থেকে জেগে ড্রয়িং রুমে চলে আসে, আর সে দেখতে পায় ড্রয়িং রুমের জিনিসপত্র একেবারে ঠিকঠাকভাবে গোছানো ছিল, যেমনটা অঞ্জলি গুছিয়ে রাখত। কিন্তু তার ড্রয়িং রুমটা এমন ছিল না, সেটা অগোছালো ছিল। এগুলো কে গোছালো? আর সেই রাতেই কার্তিক আরও একটা স্টিকি নোট পায়, যেখানে লেখা ছিল, তোমার সাথে আমি যতটা সময় কাটিয়েছি সেটা আমার জন্য এনাফ ছিল না, আমার আরও কিছুটা সময় দরকার। কার্তিক এই নিয়ে কয়েকটা স্টিকি নোট পেল, আর এই লেখাগুলো পড়ে কার্তিক অবাক হয়ে যায়। কারণটা হচ্ছে, স্টিকি নোটগুলোতে যে লেখাগুলো ছিল, এই ঘটনাগুলো কার্তিক আর অঞ্জলির জীবনে আগেই ঘটে গিয়েছিল। পরদিন যখন কার্তিক হসপিটালে আসে, সে কাজের ফাঁকে রেস্ট নিচ্ছিল, আর সেই স্টিকি নোটগুলোর কথা ভাবছিল। আর ভাবতে ভাবতে একটা সময় সে ঘুমিয়ে পড়ে। যখনই সে চোখ মেলে সে অবাক হয়ে যায়, কারণ তার চারপাশে অসংখ্য স্টিকি নোট লাগানো ছিল। এটা দেখে কার্তিক ভয় পেয়ে যায়। কার্তিক একটুও সময় নষ্ট না করে তার বন্ধুকে ডেকে নিয়ে আসে সেই স্টিকি নোটগুলো দেখানোর জন্য। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, কার্তিক এবং তার বন্ধু যখন ফিরে আসে, সেখানে একটা স্টিকি নোটও লাগানো ছিল না। অন্যদিকে কার্তিকের বন্ধু ভাবে কার্তিক হয়তো আজকাল হসপিটালে বসে বসে মদ খাচ্ছে, যার ফলে সে নেশার ঘরে উল্টোপাল্টা দেখেছে। এরপরেই ক্যান্টিনে কার্তিক তার 3 বন্ধুকেই ডাকে এবং ইদানিং তার সাথে যা যা হচ্ছে সে সবকিছু বলে। সবকিছু শোনার পরে হার্ষা কার্তিককে বলে, তুমি ওই বাড়িটা ছেড়ে দাও, ওই বাড়ির ভেতরে থাকলে তুমি অঞ্জলিকে কখনো ভুলতে পারবে না, তাই ভালো ভালো ওই বাড়িটা ছেড়ে দাও। কিন্তু কার্তিক বলে, তুমি যতই বলো না কেন, ওই বাড়িটা আমি ছাড়তে পারবো না। ওই বাড়ির প্রত্যেকটা কোণাতে অঞ্জলির স্মৃতি রয়েছে, আর অঞ্জলির স্মৃতি এখন আমার একমাত্র বাঁচার ভরসা। কার্তিকের বন্ধু রবার্ট তাকে বলে, স্টিকি নোটগুলোর ব্যাপারটা হচ্ছে তোমার হ্যালুসিনেশন, তুমি সবসময় অঞ্জলির কথা ভাবো, আর অঞ্জলি তোমাকে স্টিকি নোট লিখত, আর এই জন্যই সেটা তুমি হ্যালুসিনেশন করছো। এরপরে কার্তিকের 3 বন্ধুই কার্তিকের বাড়িতে চলে যায় সেই সব কিছু দেখার জন্য, যেগুলো কার্তিক তাদের বলেছে। আর তারা সিদ্ধান্ত নেয় আজ থেকে তারা কার্তিকের সাথেই থাকবে। সেখানে তারা ড্রিঙ্কস করছিল, আর মদ খেতে খেতে তারাও সেখানে আত্মার ব্যাপারেই কথা বলছিল। তাদের মধ্যে তর্ক চলতে থাকে, কারণ কয়েকজন বিশ্বাস করছিল যে আত্মা আছে, আবার কয়েকজন বলছিল না, এগুলো কোনো কিছুই নয়, সবকিছুই হ্যালুসিনেশন মাত্র। এরপরে রাতে তারা ঘুমিয়ে পড়ে। ওমর ড্রয়িং রুমেই ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ করে কোনো কিছুর একটা শব্দতে ওমরের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে না কিসের শব্দ, আর এই জন্য পুরো বাড়িতে সে হেঁটে হেঁটে ঘুরতে থাকে। ওমর আসলে খুঁজে বের করতে চাইছিল যে আওয়াজটা কোথা থেকে আসছে, কিন্তু কিছুক্ষণ পরে ওমর কোনো কিছু একটা দেখার পরে হঠাৎ করে চিৎকার করে বসে। আর পরদিনই ওমর কার্তিক এবং তার বাকি বন্ধুদের বলে, সত্যি ওই বাড়িতে আত্মা রয়েছে, অঞ্জলির আত্মা, আমি নিজের চোখে দেখেছি, আর একটু হলে আমি প্যান্টেই প্রস্রাব করে দিতাম। সে কার্তিককে বলে, তুমি তাড়াতাড়ি ওই বাড়িটা ছেড়ে দাও, নাহলে তুমিও বাঁচতে পারবে না। কিন্তু কার্তিক বলে, যাই হয়ে যাক না কেন, আমি অঞ্জলির স্মৃতি ছেড়ে ওই বাড়ি ছেড়ে কখনো যাব না। কার্তিক তাদের আরও বলে, আর যদি অঞ্জলির আত্মা চলেও আসে তাতে কি হয়েছে, সে তো আমার জন্য এসেছে, আমাকে ভালোবাসে বলে এসেছে, এতে তো আমার ভয় পাওয়ার কিছু নেই। তখনই সেখানে সামিরা চলে আসে, আর কার্তিকের বাকি বন্ধুদের সেখান থেকে চলে যেতে বলে সামিরা কার্তিকের সাথে কথা বলতে থাকে। আসলে এই সামিরাও মনে মনে কার্তিককে ভালোবাসত। সামিরা বলে, আজকে দুজনের একসাথে ছুটি হবে, সে চায় সে কার্তিককে বাড়িতে নামিয়ে দেবে, আর এতে কার্তিক রাজি হয়। কাজ শেষে সামিরা কার্তিককে তার বাড়িতে নামিয়ে দেয়। কার্তিক সামিরাকে বলে কফি খাওয়ার জন্য। সামিরা রাজি হয়ে যায় আর ভেতরে চলে আসে। সামিরা এরপর এই কার্তিককে বলে, তুমি বসো, আমি নিজ হাতে তোমার জন্য কফি বানাবো। এরপরেই সামিরা যখন কফি বানাচ্ছিল তখনই তার মনে হতে থাকে যে তার পেছনে কেউ আছে, তাকে দেখছে। যখনই সে সাথে সাথে পেছনে তাকায় সেখানে কেউ ছিল না। এর একটু পরে আবারও সামিরার মনে হতে থাকে তার পেছনে কেউ আসছে। পেছনে তাকাতেই হঠাৎ করে একটা শব্দ হয়। অন্যদিকে ওপর থেকে কার্তিক সামিরার চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে দৌড়ের নিচে চলে আসে আর দেখতে পায় সামিরা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। কার্তিক সামিরার জ্ঞান ফেরায় আর জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সামিরা অনেক ভয় পেয়েছিল। সে বলে, কিছুই হয়নি, আর আমি এখন যাই।
এতে কার্তিক একটু অবাক হয়। রাতের বেলা কার্তিক একটু মদ খাচ্ছিল বসে বসে, তখনই প্রতিবেশীর সেই কিশোরী মেয়ে গীতা সেখানে চলে আসে আর কার্তিককে বলতে থাকে, আরে অঞ্জলি ম্যাডাম তো এটা পছন্দ করতো না, তারপর আপনি মদ খাচ্ছেন। কিন্তু অঞ্জলি ম্যাডাম তো কফি পছন্দ করতো, আর আমি জানি আপনিও পছন্দ করতেন। আমি কি আপনার জন্য কফি বানিয়ে দেব? সে রান্নাঘরে চলে যায় কফি বানানোর জন্য। আসলে অঞ্জলি যখন জীবিত ছিল তখন মাঝে মধ্যে সে গীতার সাথে কথা বলতো, আর অঞ্জলির কাছ থেকেই গীতা কফি বানানো শিখেছে। এদিকে গীতা যখন কফি বানাচ্ছিল তার সাথেও ঠিক একই ঘটনা ঘটে, যেটা সকালবেলাতে সামিরের সাথে ঘটেছিল। অর্থাৎ যখন সে কফি বানাচ্ছিল তখন তার মনে হচ্ছিল যে তার পেছনে কেউ আছে, কিন্তু পেছনে ফিরে তাকাতেই সেখানে আর কেউ ছিল না। কিন্তু একটু অবাক করার বিষয়টা হচ্ছে গীতা তেমন ভয় পাচ্ছিল না, আর এটা দূর থেকে লক্ষ্য করছিল কার্তিক। সে গীতাকে ভালোভাবে খেয়াল করে, আর একটু পরে সে দেখতে পায় গীতা অঞ্জলির মতো ব্যবহার করতে শুরু করেছে। গীতা এরপরেই কফি নিয়ে ধীরে ধীরে কার্তিকের কাছে চলে আসে, আর কফিটা কার্তিককে দিয়েই কার্তিককে বলে, কেমন আছো কার্তিক? আর ধীরে ধীরে কার্তিকের টাচ করতে শুরু করে। কার্তিক হঠাৎ করেই গীতার নাম ধরে চিৎকার করতে থাকে, আর তখনই গীতা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরেই কার্তিক কোনো রকমে গীতার জ্ঞান ফেরায় এবং তার বাড়িতে তাকে পৌঁছে দেয়। এরপরে রাতের বেলা কার্তিক আবারও ভাবতে থাকে, সত্যি কি সেই বাড়িতে অঞ্জলির আত্মা রয়েছে? আর যদি সত্যি অঞ্জলির আত্মা এই বাড়িতে থেকে থাকে, তাহলে অঞ্জলির আত্মা আমাকে কি বলতে চাইছে সেটা আমাকে জানতে হবে। সেই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো একটু লিখতে থাকে বোর্ডে এবং ভাবতে থাকে এগুলোর মধ্যে কি বোঝা যায়। সে ভাবতে থাকে সামিরা অঞ্জলির এই আত্মাকে অনুভব করেছে, গীতার বডিতে অঞ্জলির আত্মা প্রসেস হয়েছিল, অন্যদিকে অমরও অঞ্জলির আত্মাকে দেখেছে। সব ঘটনা বিশ্লেষণ করে কার্তিক বুঝতে পারে যে সত্যি এই ঘরে অঞ্জলির আত্মা রয়েছে এবং অঞ্জলি কার্তিককে কিছু বলতে চায়, আর কার্তিক সেটা শুনবে। এরপরের দিনই কার্তিক সেই বাড়িতে একটা হিডেন ক্যামেরা লাগায়, আর ইচ্ছে করেই সেই হলরুমের জিনিসপত্রগুলো এলোমেলো করে রাখে, ওলটপালট করে রাখে। আসলে অঞ্জলি কখনো এসব জিনিস ওলটপালট পছন্দ করতো না, তাই অঞ্জলির আত্মা যদি সত্যি এখানে থেকে থাকে তাহলে অঞ্জলির আত্মা অবশ্যই এই জিনিসগুলোকে ঠিকঠাক করে রাখবে। আর এরপরেই কার্তিক যখন বাড়িতে ফেরে কাছে থেকে সে দেখতে পায় তার হলরুমের জিনিসপত্রগুলো আবারও ঠিকঠাকভাবেই রয়েছে, যেমনটা অঞ্জলি রাখত। আর এরপরে সাথে সাথে হিডেন ক্যামেরাগুলো থেকে সে ভিডিও বের করে দেখতে থাকে, আর ভিডিও দেখার সাথে সাথেই অবাক করার মতো কিছু জিনিস দেখতে পায় কার্তিক। সেই দিন রাতের বেলা গীতা আবারও কার্তিকের বাড়িতে আসে ওয়াটার বটল নিয়ে। কার্তিক তখন গীতাকে রিকোয়েস্ট করে সেই দিনের মতো আজকেও কি গীতা তাকে আবারও এক কাপ কফি বানিয়ে খাওয়াবে। গীতা বলে ঠিক আছে। গীতা কিচেনে চলে যায় কফি বানানোর জন্য। ঠিক তার সাথে একই রকম ঘটনা ঘটে, অর্থাৎ তার মনে হতে থাকে তার পেছনে কেউ আছে। আর ধীরে ধীরে গীতার ভেতরে অঞ্জলির আত্মা প্রসেস হয়ে যায়, আর একটা সময় গীতা অঞ্জলির মতো ব্যবহার করতে থাকে। সে কার্তিকের কাছে চলে আসে, কার্তিকের সাথে কথা বলতে শুরু করে। অঞ্জলির আত্মা বলতে থাকে, আমি তোমাকে অনেক মিস করেছি, আর আমি চলে এসেছি, এখন থেকে আমি তোমার কাছেই থাকবো। আর এভাবেই অঞ্জলির আত্মা কার্তিককে সিডিউস করতে থাকে। ঠিক ওই সময়টাতে কার্তিক ল্যাপটপে সে ভিডিওটা বের করে, আর হিডেন ক্যামেরায় সেই ভিডিওতে দেখা যায় হলরুমের সেই এলোমেলো জিনিসগুলো গীতাই ঠিকঠাকভাবে সাজিয়ে রাখছিল। আর তখনই কার্তিক 2-2-4 করে মিলিয়ে ফেলে এই বাড়িতে এতদিন যা যা হয়েছে সবকিছু গীতাই করেছে। অঞ্জলির আত্মা বলতে এই বাড়িতে কিছুই নেই। গীতা ও ভিডিওটা দেখার পরে হতবাক হয়ে যায়। আসলে গীতার ভেতরেও অঞ্জলির আত্মা ভর করেনি, এই সবকিছু ছিল গীতার একটা সাজানো নাটক। কার্তিক রেগে যায় আর বলে, তুমি এসব কিছু কেন করছো? তুমি কি আমাকে পছন্দ করো? আর পছন্দই বা করলে কি হবে? তোমার বয়স কত আর আমার বয়স কত তুমি কি খেয়াল করেছ? এই কথা বলার সাথে সাথে গীতা পেছন থেকে একটা রড নিয়ে কার্তিকের মাথায় আঘাত করে বসে। আর তখনই ফ্ল্যাশব্যাক থেকে আমরা কিছু কথা জানতে পারি। অঞ্জলি যখন জীবিত ছিল তখন একবার অফিসে যাওয়ার আগে সে তার বাড়ির চাবি পাশের প্রতিবেশীর আন্টির কাছে দিয়ে গিয়েছিল, আর ওই সময়টাতে গীতা অঞ্জলির বাড়ির চাবি ডুপ্লিকেট চাবি বানিয়ে নেয়। এরপরে গীতা আর অঞ্জলি দুজনেই যখন অফিসে চলে যেত, গীতা লুকিয়ে সেই বাড়িতে আসতো, আর সেখানে এসে সে কার্তিকের বিভিন্ন কাজ করে দিত। তখনই আমরা জানতে পারি যখনই কার্তিক এবং অঞ্জলির ডে এবং নাইট শিফট হতো তখন অঞ্জলি কখনোই কার্তিককে কোনো স্টিকি নোট লিখে যায়নি, বরং এই সব কিছুই ছিল গীতার। গীতাই তাকে বিভিন্ন কথায় স্টিকি নোটে লিখে দিয়ে যেত। আসলে আগে থেকেই অঞ্জলির হ্যান্ডরাইটিং গীতা কপি করে ফেলেছিল, আর এই জন্য কার্তিক কখনোই অঞ্জলিকে সেই ব্যাপারে জিজ্ঞেস করেনি, তার সন্দেহ হয়নি। আর অন্যদিকে গীতা কোনো টিনেজ মেয়ে নয়, আসলে তার ফেসটা বেবি ফেসের মতো, কিন্তু তার বয়স অঞ্জলির বয়সের সমান।
আর সেখানে আমরা গীতার ব্যাপারে আরও একটা কথা জানতে পারি। এই গীতা কোনো স্বাভাবিক মেয়ে নয়, সে একটা সাইকো। ছোটবেলা থেকেই তার মানসিক সমস্যা রয়েছে। অনেকবার ডক্টর দেখানো হয়েছিল গীতাকে, কিন্তু ডক্টর বলে গীতার মানসিক সমস্যাটা ভিন্ন। গীতা সবসময় নিজেকে একা ভাবে, যদিও তার আশেপাশে অনেক মানুষ থাকে। আর এই জন্য গীতার ভেতরে সবসময় একটা ভয় কাজ করে। ডক্টর বলেছিল গীতার এই মানসিক অবস্থার যদি উন্নতি করা না যায়, তাহলে এই রোগটা পরবর্তী ধাপে চলে যাবে, যেটাকে বলা হয় অ্যাগ্রেসিভ অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। আর গীতার ওই সময়ের অবস্থা ছিল অ্যাগ্রেসিভ। আর ওই অ্যাগ্রেসিভ অবস্থাতে গীতার অনেক কিছুর প্রতি অবসেশন তৈরি হতো। সেটা যে কোনো কিছুর প্রতি হতে পারে, স্কুল ব্যাগ হতে পারে, যে কোনো একটা পুতুল হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, যে কোনো কিছু। আর সেই সব কিছুর ভেতরে যদি কোনো চোট আসতো, তাহলে গীতা প্রচণ্ড রেগে যেত। আর তখনই দেখানো হয় সামান্য একটা বিষয় নিয়ে গীতা তার এক ক্লাসমেটকেই ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। অর্থাৎ ছোটবেলা থেকেই সে মানুষ খুন করে চলেছে। আর এই গীতা ছোটবেলা থেকেই তার টিনেজ বয়সটাকে অনেক ভালোবাসত। এই জন্য যখনই সে বড় হতে থাকে, নিজেকে টিনেজ ভাবতে শুরু করে। আর একটি টিনেজ মেয়ে যেভাবে ব্যবহার করতে থাকে, সেও ঠিক একই রকমভাবে ব্যবহার করতে শুরু করে এবং নিজেকেও ঠিক ওই রকমভাবেই বানিয়ে রাখে, যাতে তাকে দেখেই মনে হয় সে টিনেজ। এরপরে গীতাকে দেখানো হয় সে তার টিনেজ বয়সের মেকআপ ছেড়ে একদম সুস্থ মানুষের মতো ফ্রেশ হয়ে নেয়। এরপরে কফি আর চাকু নিয়ে আবারও সে কার্তিকের কাছে চলে আসে। কিছুক্ষণ পরেই কার্তিকের জ্ঞান ফেরে। গীতা কার্তিককে বলে, আমার বয়স নিয়ে কি যেন বলছিলে? তোমার কি মনে হয় আমি ছোট? এতটাও ছোট নই। তোমাকে ভালোবাসার মতো বয়স আমার হয়েছে। আর আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম, তখন প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। সেই থেকে তুমি আমাকে পাগল করে দিয়েছ। কিন্তু তুমি তো আমাকে নয়, অঞ্জলিকে ভালোবাসো। আর এই জন্য আমি নিজেকে ধীরে ধীরে অঞ্জলির মতো পরিবর্তন করতে শুরু করেছিলাম। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। অঞ্জলি এবং গীতা একই সাথে বসে গল্প করছিল এবং অঞ্জলিকে কাজে সাহায্য করছিল গীতা। আর ওই সময়ই ধীরে ধীরে আবহাওয়া খারাপ হতে শুরু করেছিল। চারপাশটা ঠান্ডা পড়তে শুরু করে, যার ফলে অঞ্জলির ঠান্ডা লাগতে শুরু করে। সে গীতাকে বলে, ওই দরজাটা লাগিয়ে দাও, আমার ঠান্ডা লাগছে। গীতাও সেই দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু এরপরে সে এসির পাওয়ারটা একেবারে ফুল করে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই সেই রুমটা একেবারে শীতল হয়ে যায়। অন্যদিকে শীতে কাঁপছিল অঞ্জলি। আর এই ফাঁকে গীতা সেই ঘরের দরজা বন্ধ করে চলে যায়। আর সেই ঠান্ডা আবহাওয়ায় জমে ধীরে ধীরে অঞ্জলি ফ্রিজ হয়ে যায়, কারণ এসির রিমোটটাও সে নিয়ে গিয়েছিল। যখনই অঞ্জলি কার্তিককে ফোন করতে যাবে, তার এই অবস্থার কথা বলতে যাবে, ঠিক ওই সময়টাতে সে তার ফোনটা পাচ্ছিল না। আসলে গীতা আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিল। সে অঞ্জলির ফোনটা লুকিয়ে রেখেছিল অন্য কোথাও। আর অসহায় অঞ্জলি নিজের রোগের কাছে হার মেনে সেখানেই মৃত্যুবরণ করে। এই কথাটা যখন কার্তিক জানতে পারে, সে প্রচণ্ড রেগে যায়। আর এই দৃশ্যটাই মুভির শুরুতে দেখানো হয়েছিল। এরপরেই কার্তিক নিজের হাতের বাঁধন খুলে ফেলে এবং গীতাকে যখন মারতে যাবে, গীতা চাকু দিয়ে কার্তিকের উপরে হামলা করে। সেখানে কার্তিককে কষ্ট দেওয়ার জন্য গীতা তাকে আরও একটা সিক্রেট বলে। সেটা হচ্ছে অঞ্জলি মারা যাবার আগে প্রেগনেন্ট ছিল। আর সেই কথাটা সে কার্তিককে বলেনি, কারণ তার সামনে অনেক মেজর একটা অপারেশন ছিল। অঞ্জলি ভেবেছিল সে অপারেশনটা শেষ করে কার্তিক যখন বাড়ি ফিরবে, তখনই সে তাকে খুশির খবরটা বলবে, কিন্তু তার আগেই গীতা তাকে মেরে ফেলে। এরপরেই ঘটনা প্রেজেন্টে চলে আসে। কার্তিক এতক্ষণ বালাকৃষ্ণকে সবকিছু বলছিল, আর সাথে সে এটাও বলে ওই সময়টাতেই সে গীতাকেও মেরে ফেলেছে। পুলিশও কার্তিকের অবস্থা বুঝতে পারে। মিডিয়ার সামনে এসে সেই কেসটা পুরোটা বলে, কিন্তু একটু ঘুরিয়ে বলে। সে বলে গীতা মানসিক ভারসাম্যহীন ছিল, তার মানসিক সমস্যা ছিল, আর এই জন্য সে সুইসাইড করতে গিয়েছিল। কার্তিক এটা দেখার পরে সে গীতাকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু গীতা কার্তিকের ওপরেই হামলা করে। আর গীতাকে সে বাঁচাতে পারে না। গীতা সুইসাইড করে, সেখানেই মারা যায়। আর এভাবেই পুলিশ অফিসার বালাকৃষ্ণা এই কেসটা ক্লোজ করে দিয়েছিল। আর এরপরে কার্তিক নিজের মতো করে বাঁচতে থাকে অঞ্জলির স্মৃতি নিয়ে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।